ভাই আপনি মানেন আর না মানেন, আমরা বাঙালিরা বরাবরই বিনোদনের সেরা। আমরা বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে বিনোদন রয়েছে। এই একটা ট্যালেন্ট পৃথিবীর আর কোনো দেশে নেই। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম ধানমন্ডি ৩২-এর কথা। আমি দুটো খতম মারধর করে এবং পরবর্তী ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, সেখানে বরাবরই শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য হাজার হাজার নেতাকর্মীরা ভিড় জমায়। কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। এবার আমরা হাজার হাজার নেতাকর্মী দেখিনি। মাঝে মাঝে দু একজন আছেন যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়েছিলেন, কিন্তু তারা বলছেন যে তারা আওয়ামী লীগ দল করেন না, তারা শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে সেখানে তারা শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়েছিলেন। কিন্তু তাদের মধ্যেও কিছু ব্যতিক্রমধর্মী মানুষ ছিল। এই যেমন ধরুন, একজন আলেম তিনি পৌঁছে গেছেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য, কিন্তু সাধারণ মানুষ যেই সমস্ত জিনিস নিয়ে যায় শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য, আলেম তার থেকে একটু ভিন্ন। তিনি যেটি নিয়ে গেছেন সেটি হলো, তিনি কোরআন শরীফকে পাক্কা ২বার তিনি খতম করেছেন। ২বার খতম করে সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে গেছেন শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। আমি দুইটা খতম দিছি তার জন্য। এই যে তিনি সরল মনে এই কথাটি গণমাধ্যমকে জানিয়েছেন, সেই কথাটি জানানো শেষ হয়নি, তার মধ্যে বাহাত ঢুকিয়ে দিয়েছে তার বউ। আমি প্রকাশ্যে জি আমি দুইটা খতম দিছি তার জন্য। চিন্তা করেন, এই জন্যই বউকে কখনো কোথাও নিয়ে যাবেন না। তার বউ সাথে সাথেই বলে উঠল কি, সারা জীবনে একবার কোরআন শরীফ পড়তে দেখিনি, তিনি ২ পারা কোরআন শরীফ খতম করে ফেলেছে। চিন্তা করে দেখুন, এতগুলো মানুষের সামনে এইরকম বেজ্জতি আপনি আর কোথাও দেখেছেন? এই জন্য বলি যে বউকে নিয়ে কখনো কোথাও যাবেন না, বিশেষ করে এই সমস্ত জায়গায় যাবেন না যেইখানে আপনারা মিথ্যে বলতে হয়। যাই হোক, এরপরে আমরা কি দেখলাম যে ভাইরাল সিদ্দিক তিনি চলে গেছেন শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। যখন সাধারণ মানুষ তাকে ধরেছেন, তখন তিনি কি বললেন, না না ভাই, আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপি। তার আগেও আমরা দেখেছি তিনি কয়েকবার বক্তব্য দিয়েছেন, কয়েকবার বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন। একবার দেখি সে আওয়ামী লীগের সাপোর্ট করতেছেন, আরেকবার দেখি সে এনসিপির সাপোর্ট করতেছেন, এখন আবার বলতেছেন তিনি বিএনপি করতেছেন। মানে বুঝতেছি না, বিনোদনে পুরো ভরপুর। পরবর্তীতে আরেকটি ভিডিও দেখলাম যেখানে একজন রিকশাওয়ালা তিনি ফুল নিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। অবশেষে তাকে সেই রিকশা ফেলে, ফুল ফেলে চলে আসতে হয়েছিল। তিনি শেষ পর্যন্ত শ্রদ্ধাঞ্জলি দিতে পারেননি। তিনিও বলছেন যে তিনি শেখ মুজিবুর রহমানকে ভালোবেসেই সেখানে গিয়েছিলেন, তিনি আওয়ামী লীগ করেন না। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমি বলেছি এটি অ্যাকচুয়ালি ফানি ছিল বা এটি মজার ছলে ছিল। মূল কথা হলো ১৫ তারিখ ধানমন্ডি ৩২-এ যেই ঘটনাটি ঘটেছে বা যেই ঘটনাগুলো ঘটেছে, এগুলো আপনি এক কথায় বলতে পারেন যে বিনোদন ছিল। আবার অন্য চোখে যদি দেখেন তাহলে এটি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ছিল। কিভাবে? যেমন ধরেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি বিএনপির নেতাকর্মী অথবা জামায়াত ইসলামীর নেতাকর্মী, ছাত্র শিবির, এরকম দলের কোনো নেতাকর্মী বা কোনো মানুষকে দেখলেই আওয়ামী লীগ সরকারের যে ছাত্রলীগ ছিল বা তাদের যে অঙ্গ সংগঠনগুলো ছিল, তাদেরকে হেনস্থা করতো বা তাদের ধরে নিয়ে যেত, পুলিশ দেখলে তাদেরকে গ্রেপ্তার করতো। তো এই ঘটনাগুলো দেখতে দেখতে আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম। এই জন্য আওয়ামী লীগকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি। এখন আবার আমরা কি দেখছি যে সেম ঘটনা রিপিট হচ্ছে। অর্থাৎ তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে যেরকম টর্চার বা যেরকম জ্বালা যন্ত্রণা বা হেনস্তর শিকার হয়েছে অন্যান্য দলের নেতাকর্মীরা, ঠিক সেইভাবে এখনও আমরা দেখছি যে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এইভাবে হেনস্থ করা হচ্ছে। দেখুন, একটি মানুষ একটি দল করতেই পারে, তার মানে যে তিনি খারাপ হয়ে গেছে সেটা না, তার মানে যে দল খারাপ হয়ে গেছে সেটা না। এই দল যারা চালায়, এক কথায় বলতে গেলে দলের যে নেতাকর্মী বা প্রধান রয়েছে তারা অপরাধ করেছে, সাধারণ মানুষ নয়। এই জন্য সাধারণ যে মানুষ আছে যারা শুধুমাত্র দল করে বা যারা শুধুমাত্র দলকে ভালোবাসে এবং ৫ বছর পর দলকে একটি ভোট দেয়, এমন যে লোকগুলো রয়েছে, এমন লোক যেন হেনস্থার শিকার না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখা উচিত। যদিও সর্বোপরি যেই হেনস্থার শিকার হচ্ছে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বা সমর্থকরা, এটার জন্য দায়ী আওয়ামী লীগ নিজেই। কারণ তারা এত বছর ধরে যেই ঘটনাগুলো ঘটিয়েছে সেই ঘটনাগুলো এখন তাদের সাথে রিপিট হবে, এইটাই স্বাভাবিক। কিন্তু আমি বলতে চাই যে এই যে হিংসা প্রতিহিংসার রাজনীতি কবে বন্ধ হবে? কবে এক দল আরেক দলকে ভালোবাসতে শিখবে, একসাথে হয়ে তারা কাজ করবে? নতুন প্রজন্ম রাজনৈতিক দলগুলো থেকে কি শিখবে? নতুন প্রজন্ম পরবর্তী সময়ে কিভাবে রাজনৈতিক প্ল্যাটফর্মকে ব্যবহার করবে বা পরিচালনা করবে, এইটা কার থেকে শিখবে? এখন যে রাজনীতি হচ্ছে সম্পূর্ণ হিংসামূলক রাজনীতি হচ্ছে, এক দল আরেক দলকে কোনোভাবেই চোখে দেখতে পাচ্ছে না। এজন্য আসুন আমরা প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে এক দল অন্য দলকে বা এক দলের সমর্থক অন্য দলের সমর্থককে ভালোবাসতে চেষ্টা করি, একসাথে মিলেমিশে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই ধরনের ভিডিওগুলো পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।